যে রুমটাতে ৫ মাস আমরা ছিলাম সেটা ছেড়ে দিতে হলো আমার হাজব্যান্ড জুনায়েদের বড় বোন শিলা আপার জন্য। শিলা আপার স্বামী বাচ্চা সহ আসছে সৌদি থেকে। ওই রুমটাতেই আমাদের বাসর হয়েছিল। এতদিন ওই রুমটাই আমার নিজের করে ভেবে নিজের মতো গুছিয়েছি। আর মনে ড্রেসিং টেবিলের সামনে বসে তার জন্য সেজেছি। মন খারাপ হলে গিয়ে বিছানায় শরীর ছেড়ে বালিশ ভিজিয়েছি। বৃষ্টি হলে রুম লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে হাতে বৃষ্টি ছুঁয়েছি। জুহাদের আর আমার কত মধুর আর দুষ্টু মিষ্টি ঝগড়া স্মৃতিমাখা এখানে। আম্মা বলেছিলেন শিলা আপা কিছুদিন থাকবে, তাই আমাদের ড্রয়িং রুমের পাশে দরজা ছাড়া ছোট্ট রুমটাতে ফ্লোরিং করতে হবে। এই রুমটা আগে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হতো। 2 দিন আগে এটা খালি করা হয়েছে আমরা থাকবো বলে। প্রথমে খুব বেশি কিছু মনে হয়নি, ভেবেছিলাম কয়েকদিনই তো, দেখতে দেখতে চলে যাবে। আজ ওই রুম থেকে আমার আর ওর সব জিনিসপত্র এনে স্টোর রুমটাতে রাখলাম। আপারা ওই রুমে থাকলে তো একটু পরপর গিয়ে কাপড় কসমেটিক ব্রাশ আনতে পারবো না। হঠাৎ কেমন যেন লাগছিল আমার। ওই রুমের প্রতি ভালোবাসা নাকি উচ্ছেদ হয়ে যাওয়া, যেটাই হোক আমার কান্না পাচ্ছিল। অনেক কষ্টে আটকালাম। শিলা আপা আসার পরে তারা মধ্যরাত পর্যন্ত ড্রয়িং রুমে রইল। আসলে বাধ্য হয়েই থাকতে হলো। একের পর এক গেস্ট আসছে দেখা করতে, তাদের আপ্যায়ন করতে হচ্ছে। দেশের বাইরে থেকে কেউ এলে কত আত্মীয় স্বজন যে আসে তার হিসেব নেই। যারা কোনোদিন খবর নেয় না তারাও এসে হাজির হয়। এখানে আপার হাজব্যান্ড মানে দুলাভাইয়ের আত্মীয়রাই আসছে। আপা শ্বশুরবাড়ি গ্রামে, আপা গ্রামে গিয়ে থাকতে পারবে না, তাই এখানে সরাসরি উঠেছে। আম্মা তো সবাইকে আপ্যায়নে ব্যস্ত হয়ে রইলেন, আর জান ফেটে যাচ্ছে আমার। বড় ভাবি মেহমানের মতোই বসে আছে, সব সময় তাই থাকে। শত হলেও মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা, শাশুড়ি জামাই আপ্যায়নের ত্রুটি রাখছে না। সবাই যাওয়ার পরে সব কাজ গুছিয়ে যখন বিছানা পেতে শুয়ে পড়লাম, তখন সঙ্গে সঙ্গে রাজ্যের ঘুম চেপে বসে ঘুমের রাজ্যে নিয়ে গেল। সকালে আম্মার ডাকে ঘুম ভাঙল। আরে তাড়াতাড়ি ওঠ, জামাইয়ের জন্য নাস্তা আয়োজন করতে হবে না? জুহাইয়ের বলল। মাত্র তো বাজে 6টা, এত সকালে কে নাস্তা খাবে? আম্মা ওকে ঝাঁঝালো গলায় বললেন, জামাই যে কোনো সময় উঠে পড়তে পারে, এতগুলো আইটেম করতে সময় তো লাগবেই। আমি ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। গতদিনের অতিরিক্ত কাজের চাপের কারণে হয়তো শরীর বিছানা ছাড়তে কিছুতে রাজি হচ্ছিল না। শিলা আপার জন্য বড়ভাবে রুম ছাড়ার প্রশ্নই আসে না। এমনিতেও আম্মা ভাবিকে কিছুতেই এই কথা বলবে না, কারণ সংসারের খরচের বড় একটা অংশ তারা দেয়, আমরা যেটা পারি না। দুলাভাই আমাদের সাথে দুষ্টুমি করতে করতে গড়িয়ে পড়তে চায়, একেবারে অসহ্য লাগে তাকে, কিন্তু মুখে একটু হাসি ঝুলিয়ে রাখতে হয়। এমন হলো যে রাতে ঘুমাতে পারি না। সবার আসা যাওয়া হচ্ছে, নিজের কাছে সংকোচ লাগে, গায়ের কাপড় উঠে গেল কিনা, ঠিকভাবে শুয়েছে কিনা। আমরা স্বামী স্ত্রী থাকি, এভাবে থাকাটা কোনো যুক্তিতে পড়ে? উপরে ফ্ল্যাটের ভাড়াটি উঠিয়ে দিয়ে আমাদের থাকতে দিতে পারে। একদিন জুহাইর বলল আম্মাকে, এত ছোট একটা রুমে এভাবে কি থাকা যায় নাকি? আম্মা এক কথা দু কথায় বাসা মাথায় তুলে ফেলল। আমি নাকি জুহাইরকে দিয়ে এই কথা বলিয়েছি? আমি নির্লজ্জ। আমার চোখ দিয়ে পানি চলে এলো। সবার সামনে এমন কথা? জুহাইর আম্মাকে বলল, তাহলে তুমি কি চাও এ বাড়িতে আমার কোনো অধিকার নেই? আমরা বাসা ছেড়ে চলে যাই? বাসা ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? যে কটা টাকা ইনকাম করিস সেটা বাসা ভাড়াতেই তো চলে যাবে। এত বড় বড় কথা বলিস না, যেতে তো পারবি না। এটাই তোর শেষ ঠিকানা। জুহাইর বাসা থেকে বেরিয়ে গেল তখনই। কখনো আম্মা আমাকে পছন্দ না করলেও এমন ব্যবহার কখনো করেনি, কিন্তু আজ যেন 5 মাসের ঝোল ঝাল সব ছাড়ছে। শিলা আপা বলছে, আমাকে নিয়ে এত ঝামেলা, আমরা চলে যাই মা। আম্মা এই কথা শুনে কেঁদে ফেলে। কিছুতেই আপা যেতে পারবে না এই বলে। এটাও বলে আপা গেলে আম্মাকেও যেন নিয়ে যায়। অন্য কেউ এখানে একটা কথা বলেনি। রাতে জুহাইর আমাকে বলল, একটা বাসা পেয়েছি চিলেকোঠায়, কাল সকালে চলে যাব আমরা। বাসায় কেউ আমাদের আটকালো না। আমার বদ্ধমূল ধারণা হলো সব সন্তানকে অনেক বাবা মা সমান চোখে দেখে না। যার টাকা বেশি সেই সন্তানের কদর বেশি। কেন এমন হবে? এটা কিভাবে সম্ভব? আমার বাবা মাকে তো কখনো এমন করতে দেখিনি। তারা আমাদের 4 ভাই বোনকে সমান আদর করে। আমার শাশুড়ির আচরণ যেন সেই 60-70 দশকের বাংলা সিনেমার ঘটনা। আমাদের এইভাবে বাসা থেকে চলে যাওয়ার খবরে আমার মা বাবা এলো। চিলেকোঠা ছেড়ে 2 রুমের একটা বাসা ব্যবস্থা করলো। সংসার খরচের জন্য একটা নির্দিষ্ট টাকা দিতে লাগলো। আমাদের নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি কিছু করার আগ পর্যন্ত এছাড়া উপায়ও ছিল না। আমিও জবে ঢুকলাম। আমাদের ছেলে হলো। আমার বাবা মা ভাই বোন আমাদের সাপোর্ট না দিলে আমাদের জীবন আরও জটিল হয়ে যেত। কষ্টের ভেতর দিয়ে যেতে হতো। শ্বশুর বাড়ি খুব বেশি দূরে না, হাঁটার পথ। আমরা যাই মাঝে মধ্যে।
কখনো বলে না আজ খেয়ে যাস। আমাদের এখানে তারা কখনো আসেও না। আমি জানি এই নিয়ে জুহাইরের মনে অনেক কষ্ট। আমিও কখনো এই হিসাব মেলাতে পারি না কেন আমাদের সাথে তাদের এই বৈরী আচরণ। এমন শাশুড়ির খবর অনেক জানা থাকলেও এমন মায়ের দেখা এই প্রথম পেলাম, যে কিনা সন্তানদের দু চোখে দেখে। অনেক কিছু কানে আসে, শুনতাম বউ ছেলেকে পর করে দিয়েছে, পরিবারের সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে বউ, বউয়ের 14 গোষ্ঠীকে জুহাইয়ের খাওয়াচ্ছে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না, আরও কত কি। আমি তো আলাদা হতে চাইনি, কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটা কি ওনাদের মাথায় আসে না? আমার পোস্টিং হলো ঢাকার বাইরে। জুহাইর আমাকে সম্পূর্ণ সাপোর্ট করলো। প্রতি সপ্তাহে আমি মেয়েকে নিয়ে ঢাকায় আসি, রান্না করে ফ্রিজে রেখে যাই। ও টুকটাক পারলেও খুব বেশি কিছু রাখতে পারে না। কখনো দরকার হলে বাইরে খায় বা অর্ডার করে আনিয়ে খায়, তবুও ওদের বাসায় যায় না। আমি তবুও যেতাম শ্বশুরবাড়িতে, অনেক দূরে আত্মীয়ের মতোই আমাদের মনে করে। আম্মা কখনো জানতে চায় না কেমন আছি। একবার আমাকে বলল, তোমরা তো খুব সুখে আছো, আমার ছেলেকে বড় বউ তো কখনো আলাদা করেনি বা করতে চায়নি, তুমি একেবারে পাক্কা খেলোয়াড়, আমার ছেলেকে একেবারে আলাদা করে নিয়ে গেছো। আমি ওর উত্তরে বলেছিলাম, আপনি নিজেই কখনো চাননি আমাদের কাছে রাখতে। এই শুনে আমার উপরে অগ্নিদগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে, তাই আর কোনো কথার উত্তর দেই না। এখন আমি খুব কম যাই, আমার ভালো লাগে না যেতে। জুহাইয়ের যায়, দেখা করে চলে আসে, কোনো আন্তরিকতা হয়তো সেখানে থাকে না। শিলা আপা এখনও তার মায়ের সাথেই থাকে। আমাকে বিয়ে করার জন্যই জুহাইয়ের উপর রাগ, কারণ আমাদের পছন্দের বিয়ে 4 বছর পর। কিছুদিন আগে আমি ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছি। আমার শরীরটা খারাপ শুনে আমরা গেলাম ওনাকে দেখতে। আমার কয়েকদিন থেকে শরীর খারাপ, তার উপর আবার বাথরুমে পড়েও গিয়েছিলেন। হাঁটাচলা করতে খুব কষ্ট, কিন্তু কারো সময় নেই তাকে ডাক্তারের কাছে নেওয়ার। তার রুমটা খুব অপরিচ্ছন্ন, একটা গোমট গন্ধ না খেয়ে ভেসে এলো। সকালে অর্ধেক খাওয়া রুটি পড়ে আছে প্লেটে, দুপুরের খাবারের প্লেটেও বেশিরভাগ ভাত পড়ে আছে। সেখানে আবার পিঁপড়া লাইন বেঁধে খাবারের আয়োজনে ব্যস্ত। আম্মা অনেক শুকিয়ে গেছে, আমাদের দেখেই ওনার চোখে পানি এলো। ভাগ্যের নির্মম পরিহাস, একদিন যাদের সব চাইতে আপন ভেবে সব কিছু করেছেন, তাদের আজ সময় নেই মায়ের জন্য। আমি ওনার জন্য সর্বোচ্চটাই করব, আগের কথা মনে রেখে দূরে সরে থাকবো না। আমিও একদিন শাশুড়ি হব। আমিও চাইবো আমার ছেলে এবং ওর স্ত্রী আমাকে মন থেকে ভালোবাসবে, যা করবে দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য করবে না। সেজন্য আমাকেও তাদের ভালোবাসা আগলে রাখতে হবে। সন্তান ভুল তো করতেই পারে, কিন্তু সেই জন্য এত বড় শাস্তির কথা কখনো মনেও আনবো না। কারণ পৃথিবীর সব কিছু আমার পছন্দের হবে সেটা তো নয়। যার যার পছন্দ আর জীবন আলাদা আলাদা। আমি শুধু বলতে পারি ভালো খারাপের পার্থক্য। আমরাই ওনাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের দেওয়া টেস্টগুলোর কিছু করানো হলো, বাকিগুলো পরে করতে হবে। টেস্টের আগে বিশেষ প্রিপারেশন দরকার আছে। আম্মা অনেক নরম হয়ে গেছে, শরীরের সাথে মনটাও। শিলাপা ফ্ল্যাট কিনে এখন আলাদা থাকে, খুব ব্যস্ত সে, আর কেউ সময় বের করতে পারবে না আম্মাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে টেস্টগুলো করানোর জন্য। আমি আসল ব্যাপারটা বুঝতে পারলাম, কেউ টাকা খরচ করতে চাইছে না। আমি ছুটি নিয়ে ওনাকে নিয়ে গেলাম। আমার অনেক শারীরিক সমস্যা ধরা পড়লো, পায়ে ফ্র্যাকচার হয়েছে, তাই প্লাস্টার করতে হলো। আমি কাজের খালাকে বলে একজন মহিলা ব্যবস্থা করলাম যে আমার দেখাশোনা করবে। আম্মা আমার দিকে সরাসরি তাকিয়ে কথা বলেন না। এটা কি ওনার অনুতাপ নাকি অপছন্দ জানি না। আমি অফিস এসে আম্মাকে দেখে পরে বাসায় যাই, যা প্রয়োজন কিনে দিয়ে যাই। উনি এখন অনেক সহজ স্বাভাবিক আমার সাথে। আম্মা যখন অনেকটাই সুস্থ হলেন, সবাইকে নিয়ে বসলেন গুরুত্বপূর্ণ কথা বলতে। দেখা গেল একজন উকিলও এসেছে। আমা কিছুদিন আগে উকিলের সাথে ফোনে কথা বলে সব ঠিক করে রেখেছিল। সম্পত্তি সমানভাবে ভাগ হলো। আম্মা বড় ভাবিকে উপরের ফ্ল্যাটে চলে যেতে বললেন। সে অবশ্য এখানেই থাকতে চেয়েছিল। আমাদেরও কণ্ঠে বললেন, যেভাবে যা ভাগ হয়েছে সেটাই সবাইকে মেনে নিতে হবে। শিরাপা যেটুকু পেয়েছে সেটা সে বিক্রি করে দিতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অল্প অল্প টাকা দিয়ে সেটা কিনে নেব। সব কিছু ঠিকঠাক মতো হলো। কাজের মহিলাটাও খুব ভালো মতো আম্মার দেখাশোনা করে। আমরা তো সবসময় আছি। এরপরে যে যার মতো চলে যাবার পরে আম্মা জুহাইরকে বললেন এখানে চলে আসতে। ও কিছু বলল না, আমাকে বললেন, অনেক অন্যায় করেছি, তোমাদের কষ্ট দিয়েছি, এই জন্য সৃষ্টিকর্তা আমাকে কষ্ট দিয়েছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। পছন্দ করে বিয়ে করাতে রাগ থেকেই এমন করেছি। আমি কি ক্ষমার অযোগ্য? আম্মা আমার হাত ধরে আছেন, আমি ওনার হাতটা মুঠোয় ভরে নিলাম, কিন্তু কিছু বললাম না। যদি কিছু বলি সেটা মিথ্যা বলা হবে। ওনার আচরণে অনেক কষ্ট পেয়েছি। যদি বলি ওনাকে ক্ষমা করে দিয়েছি, তবে মিথ্যা বলা হবে, কারণ এত সহজে কি সব কিছু ভোলা যায়? আমি তো মানুষ, ফেরেশতা না। তবে চেষ্টা করব কষ্ট দূর করতে ওনার বর্তমান ভালোবাসার ছোঁয়ায়। যখন দূর হয়ে যাবে তখনই একেবারে চলে আসবো ওনার কাছে। মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়।